শফিক ভাই কিন্তু দুটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। হ্যাঁ, দুটো বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছেন, যেমন বিনামূল্যে পাঠ্য বই এবং ভ্যাট। দুই ক্ষেত্রেই কিন্তু ধনী দরিদ্রের যে বৈষম্যটা দূর করে সবার জন্য সমান সুযোগ করে দেওয়া হচ্ছে। এখন যদি এই বইয়ের কথাটাই ধরি, যেমন এখন বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক প্রায় 70 থেকে 80% বই না দিলেও চলে বিনামূল্যে। আচ্ছা, তাহলে আমরা ওই 70 থেকে 80% শিক্ষার্থীর ওই তাদের বইয়ের পিছনে যে টাকাটা ব্যয় করি, সেই টাকাটা যদি আমরা গরিব বাচ্চাদের ক্ষেত্রে করি, এমনকি যে বাচ্চা স্কুলে আসছে তা না, কোনো একটি এলাকায় ধরুন 1000 ঘর আছে, 1000 বসত বাড়ি আছে, 1000 বসত বাটি আছে, 1000 বসত বাড়ি ধরে নিলাম যে 2000 শিশু আছে। এই 2000 শিশুর মধ্যে যদি 200 শিশু গরিব হয়, এই প্রান্তিক অবস্থায় থাকে, তাদের জন্য কি কি করণীয়? প্রয়োজনে বাবা মাকেও ভাতা দেওয়া, মানে ওই শিশুকে স্কুলের বাইরে রাখা যাবে না, রাখবো না, রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গিতে। সব কিছু রাষ্ট্র করবে না, সেক্ষেত্রে রাষ্ট্র ওই এলাকার আসলে আমাদের কমিউনিটি বেসড এই হওয়া উচিত ছিল। উন্নয়ন কর্মসূচি, সামাজিক কর্মসূচিগুলো মানুষকে নিয়ে, এটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দেওয়া। সুতরাং সেটা পার্বত্য চট্টগ্রামেও যে কর্মসূচি, ঢাকা শহরেও সেই কর্মসূচি, সেটা তো একই ফল দেবে না। সুতরাং যেখানে যেটা প্রয়োজন সেটার হিসাবটা কে করবে? সরকারই করা উচিত। বাজেটই সেই হিসাব করে, কিন্তু বাজেট কি আমরা ন্যায্য বাজেট পাই? এটার মধ্যে তো নানা রকম অন্যায্যতা দেখি। এবং ওই যে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া, যারা সুবিধাভোগী আছেন তাদেরকে আরও কিভাবে সুবিধা করা যায়। আর অন্যায় দুর্নীতি এটা তো বন্ধ করতেই হবে। এই যে কার্ড নিয়ে যারা করেছে, কার্ড নিয়ে যারা দুর্নীতি করেছে, জবাবদিহি, যে আরেকটা বিষয় হচ্ছে জবাবদিহি এবং খবরদারি, এই দুটা নিশ্চিত করতে হবে। যে কোনো, আমরা তো দেখলাম যে এবারে বই ছাপা কম হচ্ছে কেন? অন্য বছরে, বিগত বছরগুলোতে কোনো স্কুলে 100 ছাত্র থাকলে 110টা বই নিত। ওই 10 জনে হয় বিক্রি করতো, না হলে একটা অপচয় হতো, শের দরে বিক্রি করা হতো। এটি কোনো ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই তাহলে কিন্তু অনেকখানি এগোনো যায়। কারণ বিশ্বের অনেকগুলো দেশ তো আমাদের সহায়তাও করছে, এবং বাংলাদেশ এক ধরনের বেশ ভালো সহায়তা পেয়েছে স্বাধীনতার পর থেকে, কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারি। একটি শিশু মানে কিন্তু, যদি আমরা ধরি বাবা মার শিশু তা নয়, রাষ্ট্রের শিশু। এই দৃষ্টিভঙ্গিতে দেখি সমাজের শিশু, এবং তাকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা পুরো সমাজের, রাষ্ট্রের। এখন রাষ্ট্রের যারা পদাধিকারী, তাদের কাছেই তো বলবো, মন্ত্রী সচিবদের কাছেই বলবো, যদিও এখানে সচিব মহোদয় আছেন। আমি বলছি যে অথবা আমি গণমাধ্যম কর্মী, আমাকেই তো বলবো, কারণ আমি তো অন্যকে সচেতন করার কথা বলি। আমি যদি সচেতন না থাকি, আমি যদি দুর্নীতির সাথে যুক্ত হই, আমি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেই, কারো দুর্নীতির কথা লিখলাম, কারো দুর্নীতির কথা লিখলাম না, বললাম না, তাহলে তো হবে না। এখন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কেন পারল? তাদের খুব সম্পদ বেশি, সম্পদ হলো কম, জ্ঞান হচ্ছে বড়। আমরা তো জ্ঞানে পিছিয়ে আছি। আমরা কি জ্ঞানের ব্রিটেনে যুক্তরাজ্যের অন্যতম প্রধান আয় হচ্ছে শিক্ষায় বিনিয়োগ। অস্ট্রেলিয়ায়, আপনি অনেক দেশে, যুক্তরাষ্ট্রেও শিক্ষা বিক্রি করে তারা। আমাদের শিক্ষার্থী, আমাদের ছেলেমেয়েরা যে সেখানে লেখাপড়া কিনে বেশিরভাগ এখন সেখানেই থেকে যায়, ফিরে আসে না। এটাও তো একটা আমাদের অপচয়। তাদেরকে ফেরানোর ব্যবস্থা করতে পারছি? ওই পরিবেশটা তৈরি করতে হবে সবাইকে নিয়ে। এই রাষ্ট্রটা 17 কোটি মানুষের, সেক্ষেত্রে মানে 1 নম্বর পদাধিকারী থেকে 17 কোটি নম্বরে যিনি, সবার ক্ষেত্রে কিভাবে ন্যায্যতা তৈরি করা যায়, কিভাবে সবাই ভাবতে পারে এই রাষ্ট্র আমারও। আপনি তো দেখেন, এই যে এত বড় অভ্যুত্থান হলো, এত পরিবর্তন হলো, আপনি যদি বস্তির একজনকে যে জিজ্ঞেস করেন কী হলো, সে তো ওটা দেখবে না, সে দেখবে তার চালের দাম কমছে না বাড়ছে। সুতরাং তার সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা কিন্তু ক্ষীণ। এই রাষ্ট্রের সাথে প্রতিটি নাগরিকের সম্পর্কটা নিবিড় করতে হবে, এবং নিবিড় করতে হলেই প্রতিটি শিশুকে তার শ্রম থেকে বেরিয়ে আসতে হবে। এবং কি অমানবিক, আমরা যদি দেখি, এই যে এইগুলো চলে,
অটো, তারপর টেম্পো টেম্পো জি। টেম্পুতে যে বাচ্চারা কাজ করে পিছনে ঝুলে। তাদের হচ্ছে বয়স 10 থেকে 15 বছর। জি এবং আপনি চিন্তা করুন ওই যে ধোঁয়া প্রতি প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে যে ধোঁয়া নিয়ে এবং সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এই ছেলেরা মানে 10-15 বছর কাজ করলে কিন্তু সে আর কর্মক্ষম থাকে না। আমাদের গার্মেন্টস সম্পর্কেও বলা হয় যে যারা 15 বছর কাজ করলে এরপর আর সে কিছু করতে পারে না। তা আমরা এমন একটা অবস্থায় ঠেলে দিচ্ছি পরিবহনে যারা কাজ করে, মানে এটা তো মূল টেম্পোর কথা বললাম, এমনকি বাস বা অন্যান্য পরিবহনে তো অমানসিক। প্রথমত তার পরিমিত খাদ্য পায় না, দ্বিতীয় হচ্ছে যে তার প্রয়োজনীয় অর্থ পায় না এবং খেতে পায় না। শিক্ষা পায় না। সে হয়তো বৃদ্ধ বাবাকে দেখতে হয়, বৃদ্ধ বাবাকে তো ছেলে দেখবে না, দেখবে রাষ্ট্র। কারণ রাষ্ট্র তার কাছ থেকে রাষ্ট্র আবার তার কাছ থেকে নেবে। এখন আমরা তো ওই রাষ্ট্র করতে পারিনি। জি আমরা এত গণতন্ত্রের কথা বলি, এত সাম্যের কথা বলি, এত বৈষম্য বিরোধিতার কথা বলি। আপনি দেখুন এই গত 10 মাসে যদি আমরা এরকম একটা পরিসংখ্যান পেতাম, গত 10 মাসে 10 লাখ শিশুকে আমরা দারিদ্র্য সীমার থেকে উপরে নিয়ে আসতে পারছি। 10 লাখ মানুষ, 20 লাখ মানুষকে 20 লাখ মানুষকে আমরা কাজ দিতে পেরেছি। আমরা তো পারিনি। এই যে না পারার ব্যর্থতা এবং এই যে পারেনি এই কথাটাও রাষ্ট্র উপলব্ধি করে না, রাষ্ট্রের যারা পদাধিকারী, যারা নীতি নির্ধারক। কারণ শফিক ভাই কিন্তু নীতি নির্ধারক না, নীতি প্রয়োগ নীতি বাস্তবায়ন করেন। নীতি নির্ধারক তাদের কিন্তু ঠিক হতে হবে।